আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ পর্ব সংখ্যা ৬৮। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মেঘ খানিক চুপ থেকে সন্দিহান কণ্ঠে বলে উঠল, মালা আপুর সাথে কত রাত আনলিমিটেড কথা বলেছেন বলতে পারবেন? মালা আপুর মতো আর কত মেয়ের জীবন নষ্ট করেছেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, রাতভর আনলিমিটেড কথা, তাও আবার মালার সাথে? আল্লাহ কোথায় আসো, আমায় উঠাই নাও। এই অবিশ্বাসের দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ঢং করতেছেন কেন? বলেননি কথা? অস্বীকার করতে পারবেন? হ্যাঁ বলেছি, তবে শুধুমাত্র মামা মামি আর মাইশা আপুর সাথে। যেহেতু ফোন মালার ছিল, রিসিভ করলে হাই হ্যালো এইটুকু কথা হতো। এমনকি এই মালার যন্ত্রণায় রাতের বেলা ফোন বন্ধ করে ঘুমাইতাম। বিশ্বাস না হলে বাসায় সবাইকে জিজ্ঞেস করতে পারেন। এক পর্যায়ে বাধ্য হয়ে নতুন ফোনও নিয়েছিলাম। এটা শুধুমাত্র তানভীর জানত। আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিষ্পাপ, দুধে ধোয়া তুলসী পাতা? আবির মৃদু স্বরে বলল, একদমই না। আমি নচ্ছার, বদমাইশ, ধৃষ্ট, লুচ্চা অথবা লম্পট, তবে সেটা শুধুমাত্র একজনের জন্য। সে ব্যতীত পৃথিবীর কেউ আমার দিকে আঙুল তুলে বলতে পারবে না আমি তার দিকে কুনজর দিয়েছি কিংবা তার সাথে বেহুদা কার্যকলাপ করেছি। এবার মেঘ প্রশ্ন করছে, কে সে? উত্তরে আবির বলছে, কেন বলবো? কোনো এক বৃষ্টিস্নাত রাতে কেউ একজন আমাকে বলেছিল, আপনি যা বলবেন, যে অবস্থাতেই বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলব। তার বিশ্বাস এতটাই ঠুনকো যে কেউ কিছু বললে তার বিশ্বাসের ঘরে বাতি নিভে যায়। তাকে আমি আমার মনের কথা কিভাবে বলবো? সে বরং মনের ঘরে অবিশ্বাসী পুষে থাকুক। মেঘ আশাহত কণ্ঠে বলল, আচ্ছা সরি। আজ সরি বলছেন, দুদিন পর ভুলে যাবেন। দেখা গেল আজ থেকে ৩ মাস পর কেউ একজন এসে বলল সে ২ মাসের প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা আবির। আপনি নাচতে নাচতে সে কথা বিশ্বাস করে ফেলবেন। অথচ আবির ৪ মাস যাবৎ দেশের বাইরে। আমি এতটাও নির্বোধ নই। তা ঠিক। কতটুকু চতুর আপনি? আপনাকে রাগানোর জন্য কেউ একজন ইচ্ছাকৃত আজে বাজে কথা বলছে আর আপনি সবকিছু বুঝতে পেরেও রাগ করে বসে আছেন। বাহ! একটা সময় পর্যন্ত মালা আমাকে খুব জ্বালিয়েছে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু গত ৬ মাসের ওপরে মালার সাথে আমার কোনো যোগাযোগই নেই। এখন বিশ্বাস করা না করা আপনার ওপর। বললাম তো সরি। ঠিক আছে, এখন খেতে যান। আপনি খেয়েছেন? না খাবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দিন কাটছে দ্রুত গতিতে। প্রত্যেকে নিজেদের নিয়ে ব্যস্ত। আবির না থাকায় অফিসের কাজের চাপ আলী আহমদ খানকে একা সামলাতে হচ্ছে। মোজাম্মেল খান ঢাকা আর রাজশাহীতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তানভীর নিজেও প্রচুর ব্যস্ত হয়ে গেছে। পুরোদমে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে আর আবিরের অফিসের কিছু কার্যক্রমও সামলাতে হচ্ছে। তবে মেঘ একদম রিল্যাক্সে আছে। সকালবেলা আবিরের কলেই ঘুম ভাঙে তার। টুকটাক কথা বলে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়েই পড়তে বসে। সারাদিন ভার্সিটি ঘোরাঘুরির ফাঁকেও আবিরকে মেসেজের পর মেসেজ করে। আবিরও যথাসম্ভব মেঘের মেসেজের রিপ্লাই করে। সারাক্ষণ মেসেজ আর অডিও কলে কথা বললেও কেউ কাউকে ভিডিও কল দেয় না। সন্ধ্যায় বাসায় সবার সাথে ভিডিও কলে কথা বললেও মেঘের সাথে তেমন কথা হয় না। মেসেজে করা দুষ্টামির জন্য মেঘ লজ্জায় ভিডিও কলে আবিরের দিকে তাকাতে পারে না। অন্যদিকে আবির কথা বলতে গেলেও তুই, তুমি আর আপনি মিক্সড করে ফেলে। আশেপাশে মা, কাকিয়া, মিম আদি থাকে, মাঝে মাঝে আলী আহমদ খানও থাকেন। সবার সামনে এভাবে কথা আটকে যাওয়া, মেঘের লাজুক চেহারা দেখে নিজেকে সংযত রাখতে না পারা, সবকিছুর জন্য ভিডিও কলে মেঘের সঙ্গে কথা বলতেই চায় না। মাসখানেক কেটে গেছে। তানভীরের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। আজও পরীক্ষা আছে, তাই সময় মতো পরীক্ষা দিতে গেছে। মিমরা কেউ বাসায় নেই। সারাদিন একা একা কিছুই ভালো লাগছে না মেঘের। আবিরের সঙ্গে দুপুরেই কথা হয়েছে। একটু পর মিটিং আছে বলে ঠিকমতো কথাও বলতে পারেনি। মেঘ ফোন হাতে নিয়ে নিচে যাচ্ছিল। তানভীরের রুম পর্যন্ত এসে হঠাৎ থেমে গেছে। রুমের দরজাটা খোলা। মেঘ দরজা থেকে রুমে উঁকি দিতেই দেখল রুম এলোমেলো হয়ে আছে। সচরাচর মেঘ তানভীরের রুমে যায় না। রুম গুছানো তো প্রশ্নই আসে না। রুমের বেহাল অবস্থা দেখে নিজেরই ইচ্ছে হলো রুমটা গুছিয়ে দেওয়ার। টেবিল আর বিছানায় বই খাতা ছড়াছড়ি। গতকালের ধোয়া শার্টগুলো অমনি পড়ে আছে। মেঘ গুনগুন করে গান গাইছে আর একটা একটা করে শার্ট ইস্ত্রি করছে।
প্রায় ঘন্টা দুয়েক সময় নিয়ে সবকিছু গুছিয়ে শার্টগুলো ওয়ারড্রবে রাখতে গিয়ে দেখলো ওয়ারড্রবের অবস্থা আরো খারাপ। শার্ট, প্যান্ট আর টি-শার্ট যাচ্ছে তাই অবস্থায় ফেলে রাখছে। এই পর্যায়ে এসে মেঘের রাগ উঠে গেছে। একটা মানুষ এতটা অযত্নশীল হয় কেমন করে? মেঘ রাগে গজগজ করতে করতে ওয়ারড্রব গোছাচ্ছে। আচমকা একটা ক্যাটালগ দেখে মেঘ থমকে গেল। মেয়েদের ড্রেসের ক্যাটালগ। হাতে নিয়ে ভালোভাবে দেখতেই দুই চোখ প্রসারিত হয়ে গেছে। মেঘ সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে ছবি খুঁজতে লাগলো। কিন্তু এত ছবির ভিড়ে কাঙ্ক্ষিত ছবি খুঁজে পেল না। তাই ক্যাটালগটা একপাশে রেখে দ্রুত জামাকাপড় গোছাতে শুরু করলো। কোনোরকমে সব গুছিয়ে ক্যাটালগ আর ফোন নিয়ে নিজের রুমে ছুটল। ফ্রেশ হয়ে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। হালিমা খান ঘুমাচ্ছিলেন, তাই মালিয়া খানকে আপাতত বলে বেরিয়েছে। রিক্সা নিয়ে সরাসরি বন্যাদের বাসায় আসছে। বন্যাদের বাসায়ও তেমন কেউ নেই। আপু আর আঙ্কেল অফিসে, বন্যার ভাইও খেলতে বেরিয়েছে। অনেকক্ষণ দরজায় ডাকার পর বন্যার আম্মু এসে দরজা খুলে দিয়েছে। মেঘ সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করেই বন্যার রুমের দিকে ছুটল। বন্যা বেঘোরে ঘুমাচ্ছে। পরপর দুবার ডাকতেই বন্যার ঘুম ভেঙেছে। মেঘকে দেখে বন্যা এক লাফে শোয়া থেকে উঠে বসেছে। কথা নেই বার্তা নেই, হুট করে বাসায় চলে আসছে। এটা যেন অবিশ্বাস্য ঘটনা। বন্যা থতমত খেয়ে জিজ্ঞেস করলো, তুই হঠাৎ আমাদের বাসায়? তোকে দেখতে মন চাচ্ছিল, তাই আসছি। সকালেই না দেখা হলো, তাতে কি হয়েছে? আসতে পারি না? এখন কি চলে যাব? এই না না, আমি এমনি বললাম। কল দিয়ে জানালিও না হুট করে আসছিস তার জন্য। তোর ভাই জানে? না, ভাইয়া পরীক্ষা দিতে গেছে। আচ্ছা শোন, তোর ঈদের ড্রেসটা একটু বের কর তো, যেটা গিফট পাইছিলি। কেন? দেখবো একটু। ওই ড্রেস দেখতে বাসায় আসছিস? বললে ছবি পাঠিয়ে দিতাম। তুই বড্ড বেশি কথা বলিস। চুপচাপ ড্রেসটা বের করে দে তো। বন্যা উঠে ওয়ার্ড্রপ থেকে ড্রেস বের করে মেঘের হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ প্যাকেট থেকে ড্রেসটা বের করতে করতে বন্যা এসে শান্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে বলবি? মেঘ কপট রাগী স্বরে বলল, আমার জন্য সেমাইয়ের বরফি নিয়ে আয়। বন্যা বলছে, আছে কিনা জানি না। না থাকলে বানিয়ে নিয়ে আসবি যা এখন। মেঘের এমন আচরণের মানে বুঝল না বন্যা। তবুও মেঘের কথা মতো বরফি আনতে নিচে চলে গেল। গতকাল বিকেলে আপু আর বন্যা মিলে সেমাইয়ের বরফি বানিয়েছিল। সকালে সেখান থেকে কয়েকটা সে মেঘের জন্য নিয়েছিল। কিন্তু মিষ্টি আর মিনহাজ দেখে ফেলায় মেঘের ভাগ থেকে ওদেরকে বেশিরভাগ দিতে হয়েছিল। এদিকে মেঘ ড্রেসটা বিছানার উপরে ছড়িয়ে রেখে ব্যাগ থেকে সেই ক্যাটালগটা বের করে ভালোভাবে পরখ করতে লাগলো। ক্যাটালগ আর ড্রেসের কালার ব্যতীত বিন্দুমাত্র পার্থক্য নেই। মেঘের ঠোঁট জুড়ে মুচকি হাসি। দীর্ঘ নিঃশ্বাস ছড়িয়ে ছেড়ে স্পষ্ট স্বরে বলে উঠল, ও আচ্ছা, বড়লোক বাপের ছেলেটা তবে আমার একমাত্র ভাই তানভীর খান ছিল। আমার চোখ ফাঁকি দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট পাঠানো। দাঁড়াও দেখাচ্ছি। মেঘ ক্যাটালগ ব্যাগে রেখে ড্রেসটা ভাঁজ করেছে আর একা একাই বিড়বিড় করছে। এর মধ্যে বন্যা বরফি আর পিঠা নিয়ে আসছে। বন্যাকে দেখেই মেঘ চুপ হয়ে গেছে। বন্যা ড্রেস ওয়ার্ডরোবে রাখতে রাখতে বলল, তোর কি হয়েছে আজ? উত্তর না দিয়ে মেঘ প্রশ্ন করল, এই ড্রেসের মালিকের সন্ধান পেয়েছিলি? না, সন্ধান পেলে তোকে অবশ্যই জানাতাম। মেঘ খাচ্ছে আর আনমনে হাবিজাবি ভাবছে। বন্যা একা একাই কথা বলছে, কিন্তু সেসব কথা মেঘের মস্তিষ্কে ঢুকছে না। বন্যার আম্মু ডাকছে শুনে বন্যা আবারও নিচে গেল। মেঘ মস্তিষ্কে দ্বিধাদ্বন্দ্বে আনাগোনা চলছে। এই ড্রেস তানভীর পাঠিয়েছে, এটা 100% শিওর। বন্যার প্রতি কেয়ার দেখে মেঘের আগেও সন্দেহ হয়েছিল, তবে আজ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কিন্তু বন্যার মনে কি চলছে এখনো বোঝা যাচ্ছে না। এর মধ্যে আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কোথায় আপনি? বন্যাদের বাসায়। কেন? গুরুত্বপূর্ণ কাজ ছিল। কি কাজ বলা যাবে? আপনি জানেন ডট 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 মানে আপনি জানেন বলতেই বন্যা রুমে আসছে। মেয়ে কথাটা গিলে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনার মিটিং শেষ? হুম। কি বলতে চাইছিলেন? কিছু না, এখন রাখছি, পরে কথা বলবো। মেঘ কল কাটতেই বন্যা চাপা স্বরে বলল, আজ একটা আপনি নেই বলে কেউ ফোন দিয়ে খোঁজও নেয় না। আমাদের বাসায় আসছিল, 20 মিনিটও হয়নি, এর মধ্যে ফোন দিয়ে ফেলেছে। এত প্রেম। মেঘ মেকি স্বরে বলল,
আমি তোর মতো অনুভূতি চাপিয়ে রাখতে পারি না। তুই কাউকে পছন্দ করলে বল। আপনির ব্যবস্থা না হয় আমিই করে দেব। উত্তরে বন্যা বলছে, আমার পছন্দের কেউ নেই। এমনি মজা করলাম তোর সাথে। সত্যিই কেউ নেই? বন্যা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রাগী স্বরে বলল, থাকলে কি তোকে বলতাম না? কি জানি, নাও বলতে পারিস। এবার বন্যা বলছে, তোর আজ হয়েছে কি বলবি আমায়? তেরা তেরা কথা কেন বলছিস? কিছুই হয়নি। বন্যার মেঘ আরো কিছুক্ষণ আলাপালিচারিতা চলল। মেঘ আজ তেমন কিছু বলতে পারছে না। বন্যাকে ভাবি বানানোর চিন্তায় একান্তই মেঘের ছিল। কিন্তু তানভীর বন্যাকে পছন্দ করে এটা ভেবে মেঘ আশ্চর্য হচ্ছে। তার থেকে বড় কষ্ট এটাই যে তানভীর আজ পর্যন্ত মেঘকে একটাবার বলার প্রয়োজনও মনে করেনি। তানভীর পরীক্ষা শেষে বাসায় ফিরে মেঘকে না পেয়ে সঙ্গে সঙ্গে কল দিয়েছে। মেঘ ওয়াশরুমে ছিল, তাই বন্যা কল রিসিভ করেছে। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কোথায় তুই? মেঘ আমাদের বাসায় আসছে। বন্যার কণ্ঠ শুনে তানভীর গলা ঝেড়ে বলল, আশেপাশে বনু থাকলে ফোনটা দাও। আপনার বনু আশেপাশে থাকলে নিশ্চয়ই আমি ফোনটা রিসিভ করতাম না। মেঘ ওয়াশরুমে। ও, বের হলে আমাকে কল দিতে বলো। বন্যা পরীক্ষার কথা জিজ্ঞেস করতে যাবে তার মধ্যেই কল কেটে দিয়েছে। মেঘ আসতেই বন্যা জানিয়েছে। মেঘ কল দিতে গিয়ে খেয়াল করলো ফোনে ব্যালেন্স শেষ। ততক্ষণে বন্যা নাস্তার প্লেটগুলো নিয়ে নিচে চলে গেছে। বন্যার ফোনের লক মেঘের জানা আছে। মেঘ স্বাভাবিকভাবে বন্যার ফোন হাতে নিয়ে লক খুলে তানভীরের নাম্বার লিখতেই শুরু করলো। ৫-৬টা ডিজিট লিখতেই ভিলের নামে সেভ করা তানভীরের নাম্বার ভেসে উঠেছে। মেঘ ভাবলেশহীন চোখে চেয়ে আছে। হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝতে পারছে না। ভাইয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসায় রাগটা প্রকাশ পেল। বন্যা রুমে আসতেই মেঘ বাসখাই কণ্ঠে বলে উঠল, ভাইয়ের নাম ভিলের নামে সেভ করেছিস কেন? এমনি। আমার ভাই তোর সাথে কি এমন করেছে? কিছুই করেনি। তো? তো কি আবার? মন চাইছে তাই এই নামে সেভ করেছি। মেঘ আনমনে কিছু ভেবে শক্ত কণ্ঠে শুধালো, আমার ভাইকে কি তোর সহ্য হয় না? ভাইয়ের আচরণে বিরক্ত? ভাইয়া কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? মেঘ প্রশ্নের পিঠে প্রশ্ন করাতে বন্যা কুঞ্চিত ভুরুযুগল আরো বেশি কুঞ্চিত হলো। কিংক্ষণ চুপ থেকে বন্যা সুগভীর কণ্ঠে বলল, তোর ভাইকে সহ্য না হওয়ার মতো কোনো কারণই নেই। আর না উনি আমার সাথে বাজে ব্যবহার করেছেন। সেদিন একটা মুভি দেখছিলাম। নায়ককে ভিলেন বলে ডাকে। নায়কটা তোর ভাইয়ের মতো দেখতে, তার জন্য এই নামে সেভ করেছিলাম। ফোন দে, ডিলিট করে দিচ্ছি। মেঘের ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি ফুটল। চক্ষু পল্লব ঝাপটে হাস্যোজ্জ্বল মুখে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, নো প্রবলেম বেবি। ভালোবেসে দিয়েছ যখন পাল্টাতে হবে না। আমার ভাই ভিলেন রূপী নায়ক হলেও আমার কোনো আপত্তি নেই। বন্যা চাপা স্বরে বলল, আমি এত কিছু ভেবে দেইনি। মাথায় আসছে এমনি দিয়েছি। ভালোবাসা আর কোথায় থেকে আসলো? মেঘ নির্বিকার ভঙ্গিতে শুধালো, তুই আমার ভাইকে ভালোবাসিস না? আচমকা মেঘের এমন প্রশ্নে বন্যা কেঁপে উঠল। পূর্ণ মনোযোগ মেঘের অভিমুখে তাকালো। কোনো উত্তর দিতে পারছে না। শরীর জুড়ে অজানা শিহরণ। মস্তিষ্কের প্রতিটা নিউরন তোলপাড় চলছে। দাঁতে দাঁত পিষে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগে হলে মুখের ওপর বলে দিত, না ভালোবাসি না। আজ চাইলেও এই দুটো শব্দ বলতে পারছে না। মনে হচ্ছে কেউ মুখ চেপে ধরেছে। বুকের ভেতর পিনপিন ব্যথা হচ্ছে। মেঘ স্থির দৃষ্টিতে তাকিয়ে চোখের পাতা পিটপিট করছে। ঠোঁটে মৃদু হাসি লেগেই আছে। বন্যা কাঁচুমাচু হয়ে বলে উঠল, আমি ওনাকে নিয়ে এমন কিছু ভাবি না। মেঘ ঠোঁট চেপে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তাহলে কাকে নিয়ে ভাবো শোনা? গলির মোড়ের মোকলেস মিয়াকে নিয়ে? মোকলেস মিয়া আবার কে? মনে নেই? ওই যে সেই দিন বলল বেটায় তোমাকে ভালোবাসে বিয়ে করতে চাই। হোয়াট? কি? কিসের কি? হোয়াট অর্থ কি? বন্যার মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, ফাজলামো করছিস? তুই তো আমার ভাইয়ের জীবন নিয়ে ফাজলামো করছিস। মানে? কিছু না। ভাইকে কল দিচ্ছি, চুপ কর। বন্যার ফোন থেকে কল দেওয়াতে তানভীর রিসিভ করে ধীর কণ্ঠে বলল, বলো। ভাইয়া আমি মেঘ। হ্যাঁ বল। তোমার কি মন খারাপ? পরীক্ষা ভালো হয়নি? হয়েছে মোটামুটি। তুই যে আম্মুকে না বলে চলে গেলি, আম্মু টেনশন করছিল। বড় আম্মুকে বলে আসছি। বড় আম্মু বলেনি? বড় আম্মু বাসায় ছিল না। আম্মু কল দিয়েছে, তুই নাকি রিসিভ করিসনি। আমি ভাবছি আম্মু বকা দিতে কল দিয়েছে, তাই রিসিভ করিনি। বাসায় কখন আসবি?
বন্যা মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি এসে নিয়ে যাও। আমি 4 ঘন্টা পরীক্ষা দিয়ে বাসায় আসছি। কিছুক্ষণ হলো। এখন বের হওয়ার মতো এনার্জি নেই। তুই রিক্সা করে চলে আয়। আমি না হয় চলে আসব। কিন্তু একজন যে কত কষ্ট করে রান্না করেছে তোমার জন্য, তুমি আসলে খাওয়াবে বলে। বন্যা তড়িৎ বেগে মেঘের মুখ চেপে ধরেছে। তানভীর ভুরু কুঁচকে প্রশ্ন করল, কে? মেঘ বন্যার হাত ছড়িয়ে আস্তে করে বলল, বন্যা। ও, তাকে রান্না করতে বারণ কর আর তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমি কিছু বলতে পারবো না। বন্যা এত কষ্ট করে রান্না করেছে আর তুমি এমন আচরণ করছো? তুমি এসে আমায় নিয়ে যাবে, এটাই ফাইনাল। আর না হয় আমি এখানেই থাকবো। বাই। বন্যা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোর ভাইয়ের জন্য রান্না করেছি? না, কিন্তু এখন করবে। আমি পারবো না। আমার একমাত্র ভাই আসতেছে। যত্নের কোনো ত্রুটি থাকলে তোর আব্বু আম্মু আর বড় আপুকে ইচ্ছে মতো বিচার দিব, সাথে আমার স্পেশাল নাটক ফ্রি। এমনভাবে বলছিস যেন আমি ওনার স্পেশাল কেউ, আর ওনার যত্ন নিতে আমি বাধ্য। মেঘ ব্যাগ নিয়ে বের হতে হতে বলল, হয়ে যায় স্পেশাল কেউ, কে বারণ করেছে? মেঘ ড্রয়িং রুমে বসে বন্যার আম্মুর সঙ্গে গল্প করছে আর বারবার বন্যাকে ডেকে বলছে, ভাইয়া কিন্তু ডিম বেশি দেওয়া নুডলস পছন্দ করে। মশলা চা করিস, এটাও ভাইয়া পছন্দ। বাকি তোর মর্জি। বন্যা হাতের কাছে যা যা পেয়েছে তাই রেডি করেছে। অনেকক্ষণ পর তানভীর আসছে। কলিং বেল বাজতেই মেঘ ড্রয়িং রুম থেকে ডেকে উঠল, বন্যা দেখ কে আসছে। বন্যার মা বলল, আমি দেখছি। না না আন্টি, আপনি বসুন, বন্যা যাচ্ছে। অন্য সময় হলে মেঘ নিজেই দরজা খুলতে ছুটত, কারণ বন্যাদের বাসার সবার সঙ্গে মেঘের সম্পর্ক খুব ভালো। বাসায় আসলে বন্যার থেকে বেশি বাকিদের সাথে আড্ডা দেয়। বন্যার তানভীরকে পরীক্ষা করতে আজ মেঘ ইচ্ছে করে তানভীরকে বাসায় ডেকেছে। দরজা খুলে বন্যা মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তানভীর ভুরু নাচাতেই বন্যা রীতিমতো বিষম খেয়ে উঠল। তানভীর নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্ট পরে ফর্মাল গেটআপ নিয়ে আসছে। বন্যা কাশতে কাশতে সালাম দিতেই ভুলে গেছে। তানভীর কপাল গুটিয়ে বলল, পানি খাও, ঠিক হয়ে যাবে। বন্যা দ্রুত উপরে চলে গেছে। মেঘ আর চোখে ভাইকে দেখেই ভরকালো। ভাইয়ের এমন গেটআপ দেখে আশ্চর্যের চূড়ায় পৌঁছে গেছে। তানভীর বন্যার আম্মুর সঙ্গে কথা বলা শেষ করে খাবারগুলো ওনার হাতে দিল। উনি খাবার নিয়ে রান্নাঘরে চলে গেছেন। তানভীর মেঘের পাশে সোফায় বসলো। মেঘ ভুরু কুঁচকে তানভীরকে দেখেই যাচ্ছে। মেঘ বিস্ময় সমেত জানতে চাইল, আমরা কি বউ দেখতে আসছি? তানভীর ভুরু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বলল, কেন? উত্তরে মেঘ বলল, এভাবে আসছো কেন? ভালো লাগছে না? অনেক বেশি ভালো লাগছে। কিন্তু এই গেটআপে কেন আসছো? ধোয়া শার্টগুলো সব ইস্ত্রি করে রেখেছিস, তাই ভাবলাম ফর্মাল গেটআপে আসলে তোর ভালো লাগবে। মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে মেকি স্বরে বলল, আমার ভালো লাগবে তাই? অন্য কোনো কারণ নাই? তানভীর বলল, কি আর কারণ থাকবে? এর মধ্যে বন্যা 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ একটা কাপ হাতে নিতে নিতে ঝটপট বলল, ভাইয়া চিনি কম খাই, তোকে বলতে মনে নেই। বন্যা মৃদু হেসে বলল, চিনি কমই দিয়েছি। মেঘ এবার দ্বিতীয় দফায় আশ্চর্য হলো। কি হচ্ছে এসব? মেঘ নিজেই নিজের কপাল চাপড়ে মনে মনে বলল, সি, এত বেকুব মানুষ হয়। আবির ভাই ঠিকই বলে, আমি আসলে নির্বোধ। আমি তাদের মেলানোর জন্য ঝড় তুফানের সঙ্গে যুদ্ধ করছি, এদিকে তারা অলরেডি মনে মনে দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাহ, অসাধারণ। তানভীর চা খাচ্ছে। বন্যা রান্নাঘরের দরজা থেকে নিপুণ দৃষ্টিতে তানভীরকে দেখছে। ফর্মাল ড্রেসে সব ছেলেদের অন্যরকম সুন্দর লাগে। বন্যা না চাইতেও বারবার তানভীরের প্রতি দৃষ্টি আটকাচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে ওঠানামা করছে। কানের লতি গরম হয়ে গেছে। মেঘ চা শেষ করে কাপ রাখতে গিয়ে বন্যার দিকে নজর পড়ল। মেঘ মনে মনে বিড়বিড় করল, আর একবার বলিস শুধু আমার ভাইকে ভালোবাসিস না। এমন মায়ের দেব, কাঁদতে কাঁদতে বলবি, আই লাভ ইউ তানভীর। তানভীর তাকাতে বন্যার সঙ্গে চোখাচোখি হলো। বন্যা থতমত খেয়ে চোখ নামিয়ে সরে গেছে। তানভীর আর চোখে চেয়ে আছে ছোটের করে মিষ্টি হাসি ফুটালো। মেঘ সারা বেলা বন্যা আর তানভীরের কর্মকাণ্ড দেখলো আর একা একাই বিড়বিড় করলো। খাওয়া দাওয়া শেষে আন্টির থেকে বিদায় নিয়ে মেঘ আর তানভীর বেরিয়ে পড়েছে। বন্যাও পেছন পেছন যাচ্ছে। তানভীর কিছুটা সামনে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। পেছন ফিরে সরাসরি বন্যার দিকে নীরের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, তখন আমার দিকে ওইভাবে তাকিয়েছিলে কেন? কই, তাকাইনি তো। বন্যার গলার স্বর কাঁপছে।
চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে মিথ্যে বলেছে। বন্যা চোখ নামিয়ে নিয়েছে। তানভীর জানতে চাইলো, আমি কি দেখতে এতই খারাপ? তাকাতেও ইচ্ছে হয় না? গমগমে পুরুষালী স্বর কানে বাজতে বন্যা উৎকণ্ঠিত কণ্ঠে বলল, কে বলেছে আপনি দেখতে খারাপ? মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে আপনাকে। কারো নজর না লাগুক। কথাটা বলেই বন্যা নিজের মুখ চেপে ধরেছে। বাতাসে উড়তে থাকা বন্যার চুলগুলো চোখ মুখ ঢেকে দিচ্ছে। তানভীরের হৃদয় জুড়ে অদ্ভুত অনুভূতি কাজ করছে। বন্যার চোখ বন্ধ। মুখ থেকে চুল ছড়াতে তানভীর হাত বাড়ালো। পেছন থেকে মেঘ ডেকে তানভীরের ঘোর কাটালো। তানভীর হাত নামিয়ে আস্তে করে বলল, নিজের হাতে চাটা করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ। আসছি। মেঘের সামনে আসতেই মেঘ ভুরু নাচিয়ে শুধালো, বাসায় যাওয়ার ইচ্ছে নেই? চল। অন্য সময় হলে তানভীর দুটো কথা শোনাতো বা একটু রাগ হলেও দেখাতো। আজ কোনো রিয়াকশন নেই দেখে মেঘ হা করে তাকিয়ে আছে। গাড়িতে বসতেই এক দৃষ্টিতে তানভীরকে দেখে পরখ করছে। তানভীর মুচকি হাসছে আর আস্তে করে গাড়ি চালাচ্ছে। মেঘ রাগে ফোঁসফোঁস করতে করতে মনে মনে বলল, তোমার মিটি মিটি হাসি বের করছি, ওয়েট। গলির মোড় পর্যন্ত আসতে একটা সিঙ্গারার দোকান দেখে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ওই ছেলেটাকে দেখছো? তানভীর এক সেকেন্ডের জন্য তাকিয়ে আস্তে করে বলল, হুম। কে? বন্যার বয়ফ্রেন্ড। কথাটা কর্ণকহরে প্রবেশ মাত্রই তানভীর অকস্মাৎ গাড়ি ব্রেক কষল। আচমকা ব্রেক কষায় আর একটুর জন্য মাথায় বাড়ি খেতে নিচ্ছিল। তানভীরের পূর্ণ মনোযোগ দোকানে। আগে এক সেকেন্ডের জন্য তাকানোতে ঠিকমতো খেয়াল করেনি। দোকানে অল্প বয়স্ক কোনো ছেলে নেই। দুজন দোকানদার আছে, যার মধ্যে একজনের বয়স 60+ আরেকজনের বয়স 35+ হবে। তানভীর ভুরু কুঁচকে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কোনটা? লাল শার্ট পরনে। তানভীর আবারও দোকানের দিকে তাকালো। 60+ বয়সের পরনে লালের মতো একটা শার্ট। হয়তো ওনার ছেলে বা নাতনির শার্ট হবে। তানভীর ভারী কণ্ঠে বলল, উনি ছেলে আর বন্যার বয়ফ্রেন্ড? অবশ্যই, তুমি বিশ্বাস করো না? চলো, আমাকে দেখলেই শালি শালি ডাকবে দেখো। এমনকি সিঙ্গারার দামও নিবে না। কেন? রে, বন্যাকে উনার ভালো লাগে, বিয়ে করতে চাই। আমি বন্যার বেস্ট ফ্রেন্ড শুনে আমাকে ফ্রিতে সিঙ্গারা খাইয়েছে। উনার নাম মোকলেস মিয়া, বয়স 67। উনার 2 বউ আর 6 ছেলে মেয়ে আছে। তানভীর মেঘের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো, এত কিছু তুই কিভাবে জানিস? জানি জানি, বেস্টু আমার। আমি জানবো না তো কে জানবে? হুম। এখন চলো, বিয়ের ঘটকালিটা করে আসি। ভাইয়া যদি এসব কর্মকাণ্ডের কথা জানতে পারে, তাহলে তোর খবরই আছে। রাস্তায় রাস্তায় ঘুরে তুই মোকলেস মিয়ার ঘটকালি করিস? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার বেস্টুর বিয়ে হোক, তুমি কি চাও না? তাই বলে উনি? উনার চোখে বন্যার প্রতি ভালোবাসা দেখেছি আমি। তানভীর গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড় করল, বন্যার প্রতি কারো চোখে ভালোবাসা উতলে পড়লে সেই চোখই কানা করে ফেলবো। মেঘ বলে উঠল, বিড়বিড় করে কি বলো? কিছু না। বন্যার বিয়েতে আমি কিন্তু লেহেঙ্গা পরবো, আর লেহেঙ্গাটা তুমি কিনে দিবা। তানভীর গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, মুখটা বন্ধ রাখতো, নয়তো রাস্তায় ফেলে চলে যাব। মেঘ ঠোঁট বেঁকিয়ে হাসছে আর মনে মনে বলছে, লাগছে লাগছে, একদম কলিজায় লাগছে। তানভীর পুরো রাস্তা গাল ফুলিয়ে রেখেছে। মেঘ তানভীরকে জ্বালানোর জন্য বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই মেঘ বলল, দুলাভাইয়ের মনটা বোধহয় খারাপ, তুই একটু দেখা করে যাস। তানভীর আবারও ব্রেক কষল। অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ আর চোখে তানভীরের ভাব দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বন্যা হুংকার দিয়ে উঠল, দুলাভাই কে আবার? মোকলেস দুলাভাইয়ের কথা বলছি। রাখ ফোন। বন্যা কল কেটে দিয়েছে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, যাবে? তানভীরের রক্তাভ 2 চোখ। শ্বাস ছেড়ে বলিষ্ঠ কণ্ঠে বলল, ডাফার। শোনো, ডাফার মানে হচ্ছে মাথা মোটা বা মূর্খ মানুষ, বুঝছো? মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেংচি কেটে শান্ত স্বরে জবাব দিল, আর তুমি ডাফারের ভাই। তানভীর নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবারও গাড়ি চালানোতে মনোযোগ দিল। 2 মিনিট পর মেঘ তানভীরকে শুনিয়ে শুনিয়ে গান গাচ্ছে। ফুল ফোটে শাখায় শাখায়, ব্যথা ধরে বুকে। কি প্রেমেতে মন মাতাইলা, অশ্রু ঝরে চোখে। আমার আসমান করে আন্ধার, সুখের নিদ্রা হবে কি তোমার, বন্ধু আমায় ছাড়া? তানভীর রাগান্বিত কণ্ঠে হুংকার দিল, চুপ থাকতে বলছি।
আমার বন্ধুর বিয়ে হয়ে গেলে আমায় ছেড়ে চলে যাবে। আমি কি কাঁদবো না? একটু গান গাইবো না? এত খারাপ কেন তুমি? দেখ, ৪ ঘন্টা পরীক্ষা দিয়ে আসছি। মাথা এমনিতেই গরম আছে। বেশি কথা বলবি না। ঠিক আছে। মেঘের মতন উড়ে উড়ে অন্তরটারে খালি করে করলা দিশেহারা। তানভীর তাকাতেই মেঘ মুখ চেপে বলল, আমার কোনো দোষ নাই। নিজে থেকে গান বের হচ্ছে। তানভীর কয়েক সেকেন্ড তাকিয়ে ভগ্ন হৃদয় নিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিল। বাসায় ঢুকতে আলী আহমদ খানের সঙ্গে দেখা। আলী আহমদ খান হাসি মুখে জিজ্ঞেস করলেন, দুই ভাই বোন সেজেগুজে কোথায় গিয়েছিলে? আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, আর ভাইয়া আমাকে আনতে গিয়েছিল। ঠিক আছে, যাও। মেঘ ব্যাগ ঘোরাতে ঘোরাতে ভেতরে চলে গেছে। তানভীর চাবি রেখে সরাসরি নিজের রুমে চলে গেছে। মাগরিবের পরপরই আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করতে আবির জিজ্ঞেস করলো, বাসায় আসছিস? জি। কি করছিস? আপনাকে একটা কথা বলার জন্য। হ্যাঁ, বল। কিছু একটা ভেবে মেঘ আবারও থেমে গেল। আস্তে করে বলল, কিছু না। কোনো সমস্যা? না, পরে জানাবো আপনাকে। অপেক্ষায় রইলাম। মেঘ ঘন্টা দুয়েক পর নিচে আসছে। মিমরা না থাকায় বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। আলী আহমদ খান আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছেন। হালিমা খান আর মালিহা খান সোফায় বসে গল্প করছেন। মেঘ হালিমা খানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে টিভি দেখছে। তানভীর সন্ধ্যা থেকে বাসায় নেই। বেশ কিছুক্ষণ যাবৎ আবির মেঘকে মেসেজ কল দিচ্ছে। মেঘের হাতের ঘড়ি নেই, ফোনটাও সাইলেন্ট করা, তাই বুঝতে পারেনি। হালিমা খান উঠে রান্নাঘরের দিকে চলে গেছেন। মেঘ আনমনে ফোনের পাওয়ার বাটন চাপতে আবিরের ৭টা কল আর অনেকগুলো মেসেজ চোখে পড়ল। মেঘ লাফিয়ে উঠে তড়িঘড়ি করে আবিরকে কল দিল। বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ঘড়ি রুমে রেখে আসছে, নিচে বসে রিল্যাক্সে টিভি দেখছে। সবার ভয়ে ফোনটা সাইলেন্ট করে রাখাটা ইদানিং অভ্যাস হয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, তুই কি ভালো হবি না? হব। কবে? পরশুদিন। আজ কি সমস্যা? মেঘ মলিন হেসে বলল, ভালো হলে একবারে হতে হবে না, তাই একদিন রেস্ট নিয়ে তারপর ভালো হব। দিন দিন তুই বড্ড ফাজিল হয়ে যাচ্ছিস। জি। আর আমার গুরু স্বয়ং সাজ্জাদুল খান আবির। আবির না চাইতেও হেসে ফেলল। মুখের গম্ভীর ভাব মুহূর্তেই সরে গেছে। ধীর কণ্ঠে বলল, তানভীর কোথায়? জানি না। সমস্যা কোনো? আমি কি জানি? কার মনে কি চলে সেটা দেখার দায়িত্ব কি আমার? না, কিন্তু তোর নামে বিচার দিল কেন? মেঘ এ পর্যায়ে আঁতকে উঠল। মনে মনে প্রচুর ভয় পাচ্ছে। যদি সত্যি সত্যি মোখলেস মিয়ার কথা বলে দেয় তখন কি হবে? মোখলেস মিয়া সম্পর্কে বন্যার দাদা হয়। রক্তের সম্পর্ক না থাকলেও বন্যার আব্বুর সাথে মোটামুটি ভালো সম্পর্ক আছে। কিছুদিন আগে মেঘ এমনিতেই বন্যাদের বাসায় গেছিল। তখন মোখলেস মিয়া ওদের ডেকে সিঙ্গারা আর পেঁয়াজু খাইয়েছিল। সেখানে মজার ছলে বন্যাকে বিয়ের কথা বলেছিল। বন্যার মেঘ সে কথা বেমালুম ভুলে গিয়েছিল। তবে আজ বন্যাদের বাসায় যাওয়ার সময় আবারও সেই মোখলেস মিয়ার সাথে দেখা। শালি শালি ডেকে রিকশা থামিয়ে মেঘের খোঁজ খবর নিয়েছে। উনার কথা মাথায় ছিল বলে তানভীরকে রাগানোর জন্য ইচ্ছে করে উনার বিয়ের ঘটকালির ব্যাপার বলেছে। আবিরের কানে এসব গেলে আস্ত রাখবে না। মেঘ ভয়ে জানতে চাইল, কি বিচার দিয়েছে? সেসব বাদ দে। ও আছে কোথায়? ফোন দিচ্ছি, রিসিভও করছে না। কি হয়েছে একটু বলবি? মেঘ নাক টেনে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ও, আপনি এতগুলো কল ভাইয়ের জন্য দিচ্ছিলেন? আমি আরো ভাবলাম আমার জন্য। ভাইয়া বাসায় আসলে জানাবো আপনাকে। বাই। কল কাটলে স্বপ্নে এসে থাপ্পড় দিব বলে রাখলাম। স্বপ্নে আমায় থাপ্পড় না দিয়ে টর্চ লাইট নিয়ে নিজের ভাইকে খুঁজতে থাকুন। সেটা বেশি কাজে দিবে। আর এইবারের সবাই স্বার্থপর, শুধু নিজের স্বার্থ বুঝে। আপনার লেকচার হলে অনুগ্রহ করে বলুন কি হয়েছে? বন্যার কিছু হয়েছে? বাহ বাহ, অসাধারণ। এখন বন্যার খোঁজও নিচ্ছেন, অথচ আমি জলজন্ত একটা মানুষ ৮ মিনিট ৪২ সেকেন্ড যাবৎ কথা বলছি। আমাকে একটাবার জিজ্ঞেস করলেন না আমি ঠিক আছি কিনা? আল্লাহ, উনার আগে আমায় উঠায় নাও। স্বার্থপর দুনিয়ায় আমিও আর থাকতে চাই না। আবির শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো, আর যাই করিস না কেন, তানভীরের পরীক্ষা চলছে, বিষয়টা মাথায় রাখিস। এমনিতে পড়াশোনা করে না, পরীক্ষাগুলো ভালোভাবে শেষ করতে পারলে অন্ততপক্ষে অনার্স পাস তো করতে পারবে। যার ভাই তার খবর নাই, আরেকজনের চিন্তায় ঘুম আসছে না। এত দুশ্চিন্তা করে কি করবেন শুনি?
কেজি দরে দুশ্চিন্তা বিক্রি করবেন? তার থেকে বরং আমার ওপর ছেড়ে দিন। আমি সবকিছু দেখে নিব। রিল্যাক্সে ঘুমান আপনি। আবির শুকনো মুখে বিষম খেলো। কাশতে কাশতে বলল, আমার দুশ্চিন্তার শুরু স্বয়ং মাহাদিবা খান মেঘ। মালিয়া খান খেতে ডাকছে, তাই তাড়াতাড়ি কল কেটে মেঘ খেতে চলে গেছে। খাবার টেবিলে কেবল তিনজন। মেঘ কোনো রকমে অল্প খেয়ে একটা আচারের বক্স নিয়ে সোফায় বসে টিভি দেখছে আর আচার খাচ্ছে। মালিহা খান রুমে চলে গেছেন। হালিমা খান রান্নাঘরে টুকটাক কাজ করছেন। এমন সময় তানভীর বাসায় আসছে। অন্তরের জ্বালাপোড়া চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘের করা দুষ্টামি বুঝতে পেরেও তানভীর শান্ত থাকতে পারছে না। তানভীরকে দেখে হালিমা খান রান্নাঘর থেকে বলে উঠলেন, তুই কি একটুও শান্তি দিবি না আমাকে? পরীক্ষা দিয়ে আসছিস, কিছু খাসনি এখনো। তোদের নিয়ে আর কত টেনশন করব। তানভীর এক পলক তাকিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ তানভীরকে দেখে উচ্চস্বরে বলে উঠল, আম্মু তুমি রিল্যাক্সে থাকতে পারো। সঙ্গে সঙ্গে তানভীরকে শুনিয়ে শুনিয়ে আস্তে করে বলল, কারণ ভাইয়ের জন্য চিন্তা করার মানুষ আছে। তানভীর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফিরে তাকালো। চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করতে করতে রুমে চলে গেছে। একসময় তানভীর নিজেই মালিহা খানকে রিল্যাক্সে থাকতে বলছিলেন। আবিরের জন্য চিন্তা করার মানুষ আছে শুনে সেই দিন মেঘের মনে আকাশে মেঘ জমেছিল। তাই আজ মেঘ ইচ্ছে করেই ভাইকে রাগাচ্ছে। সকাল 11টার ওপরে বেজে গেছে, অথচ তানভীরের খবর নেই। শুক্রবার বলে কেউ তেমন কিছু বলছে না। মেঘ দুবার খেতে গিয়েও ফিরে আসছে। ভাইকে রাগিয়ে একা একা খেতে ইচ্ছে করছে না। তানভীর গত রাতেও খায়নি। অনেকক্ষণ ডাকার পর তানভীর রুমের দরজা খুলেছে। মেঘ ভুরু গুটিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, বিরিয়ানি খাবা? না, আমি রান্না করেছি। খিদে নেই। আমার আছে। সকাল থেকে খাইনি, চলো। রাত থেকে খাওয়া নেই। ঝগড়া করার মতো এত এনার্জিও নেই। তাই তানভীর শান্ত স্বরে বলল, ফ্রেশ হয়ে আসছি। তোমার ফোনের লকটা খুলে দিয়ে যাও। কেন? আমার ফোনে ব্যালেন্স নেই। তানভীর ফোনের লকটা খুলে মেঘের দিকে ফোন দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ তড়িঘড়ি করে বন্যার নাম্বার খুঁজতে লাগলো। বন্যা, মেঘস ফ্রেন্ড, বনু ফ্রেন্ড সব নামে খুঁজে ফেলেছে, তবুও পাচ্ছে না। বন্যার নাম্বারটা পুরোটা মুখস্থও নেই। মেঘ চটজলদি নিজের রুমে গিয়ে ফোন থেকে বন্যার নাম্বার বের করে কয়েকটা ডিজিট লিখতেই মিস ইগোস্টিক নামে আসছে। এমন নাম দেখে মেঘ নিজের অজান্তে হেসে ফেলল। মেঘ আনমনে বলে উঠল, আবির ভাইয়ের ফোনে আমার নাম্বার কি নামে সেভ করা? মেঘ রুম থেকে বের হতে হতে বন্যাকে কল দিল। বন্যা রিসিভ করে স্বাভাবিকভাবে সালাম দিল। মেঘ মুড নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো। তুই ওনার নাম্বার থেকে কল কেন দিয়েছিস? মেঘ শীতল কণ্ঠে বলল, ভাইয়া অসুস্থ হয়ে গেছে। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে ওনার? তোদের বাসায় চা খেতে গিয়ে এক গ্রামের পিঁপড়া খেয়ে ফেলেছে। পিঁপড়াটা যেতে যেতে গলায় একটা কামড়ও দিয়েছে। আমি বারবার বলেছি বেশি করে পানি খেতে, কিন্তু ভাইয়া পানি না খেয়ে অপলক দৃষ্টিতে কোনো দিকে তাকিয়ে হা করে বসেছিল, যাতে পিঁপড়াটা হেঁটে হেঁটে বেরিয়ে আসে। কিন্তু এত ফাজিল পিঁপড়া বের হলোই না, উল্টো ভাইয়ের হৃদয়ে ঢুকে গিয়ে পড়েছে। গতকাল বিকেল থেকে হৃদয়ে অনবরত কামড়াচ্ছে। আমার ভাইয়ের কোমল হৃদয়টাকে কামড়ে ছিদ্র করে ফেলতেছে। দেশে বন্যা হোক বা না হোক, আমার ভাইয়ের হৃদয়ে বন্যা নিশ্চিত। আচ্ছা, এখানে পিঁপড়া বলতে বন্যার প্রতি তানভীরের প্রেমানুভূতি বোঝানো হয়েছে, বুঝছো? কি আবোল তাবোল কথা বলছিস? এটা আবার কেমন রোগ? আবোল তাবোল না রে। ভাইয়া রাতে মাথা ঘুরে বিছানায় পড়ে গেছিল। 12 ঘন্টা বেহুশ ছিল। ঘুমেছিল। মাত্র হুঁশ আসছে। সজাগ হয়েছে। এগুলো কি রোগের লক্ষণ? 16 ঘন্টা না খেয়ে থাকা, টানা 12 ঘন্টা ঘুমানো কি স্বাভাবিক মনে হচ্ছে তোর? তো এখন কি করবি? এই রোগের চিকিৎসা মনে হয় এখনো আবিষ্কৃত হয়নি। কারো হৃদয়ে... ডট ডট ডট। তানভীর বেরিয়ে এসে ভুরু কুঁচকে প্রশ্ন করল, কোন রোগের চিকিৎসা আবিষ্কৃত হয়নি? মেঘ তাড়াতাড়ি কল কেটে দিয়েছে। তানভীর এক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘ ঠোঁট ভিজিয়ে ঘন ঘন পল্লব ঝাপটে বলতে শুরু করলো, ওসব বাদ দাও। ভাবছি বন্যার বিয়েটা ভেঙে দিব। কিসের বিয়ে? মোকলেস মিয়ার কথা কাল বললাম না তোমায়? সারা রাত ভেবে দেখলাম ওনার কাছে বিয়ে দেওয়া ঠিক হবে না। এবার তানভীর বলছে, হঠাৎ মাথায় সুবুদ্ধি উদয় হলো কেমন করে? দেখো, মোকলেস মিয়ার চোখে ভালোবাসা থাকলেও হৃদয়ে একটুও জায়গা নেই। 2 বউ 6 ছেলে মেয়ে।
10-12 জন নাতি-নাতনির ভিড়ে আমার বেবিটাকে খুঁজেই পাওয়া যাবে না। এজন্য ভাবলাম আরো কিছুদিন সময় নিয়ে ভালোভাবে পরীক্ষা করে একজনের সঙ্গে বিয়ে দেব। তুমি কি বলো? আমিও তাই বলি। ওর বড় বোনের বিয়ে হোক, তারপর না হয় ভেবে দেখব। মেঘ আর চোখে চেয়ে আহ্লাদী কণ্ঠে বলল, বন্যার বিয়ের ঘটকালি করতে তুমি কিন্তু আমায় সাহায্য করবা, ঠিক আছে? মেঘের কথা শুনে তানভীর কেসে উঠল। ঘুরে ফিরে মেঘ সে একই কাহিনীতে আটকাচ্ছে। তানভীর মুখ ফুলিয়ে উত্তর দিল, আমার সময় নেই। ঠিক আছে, প্রয়োজনও নেই। লেহেঙ্গা কিন্তু তোমায় কিনে দিতে হবে, এটা মনে রেখো। আর যেই সেই লেহেঙ্গা কিনবো না, বন্যার আমার লেহেঙ্গার ডিজাইন সেম হতে হবে। আচ্ছা, এখন চলো খেতে যাই। চল। আলো আঁধারে কাটছে দিন। কেবল ১ সপ্তাহের মধ্যে মেঘের পরীক্ষা করা শেষ। তানভীর যে বন্যাকে ভালোবাসে এটা তানভীরের আচরণ ও কথাতে স্পষ্ট বোঝা যায়। কিন্তু বন্যা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। তা তানভীরের প্রতি হৃদয়ে উদিত উষ্ণ অনুভূতিকে পুরোপুরি স্বীকারও করতে পারছে না, আবার মন থেকে বাদও দিতে পারছে না। মেঘ তবুও হাল ছাড়ছে না। আবিরের বেঁধে দেওয়া সময়ের ৫০ দিন কেটে গেছে। আগামীকাল ১০ অক্টোবর, আবিরের জন্মদিন। মেঘ সন্ধ্যার পর থেকে কথা বলার জন্য রেডি হয়ে বসে আছে। আবিরের নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে তেমন কোনো আয়োজন করেনি। প্রতিদিনের মতো আজও 10:30 নাগাদ আবিরের কল আসছে। সব কাজ শেষ করে শুয়ে মেঘের সঙ্গে কিছুক্ষণ কথা বলে ঘুমানোটা আবিরের বাজে অভ্যাস হয়ে গেছে। অন্যদিন কিছুক্ষণ কথা বললেই মেঘ কল কেটে দেয়। তবে আজ তার ব্যতিক্রম। ২ মিনিট কথা বলে দুজনেই ৫ মিনিটের নীরবতা পালন করে, কিন্তু কেউ কল কাটে না। মেঘের মন খারাপ হবে ভেবে আবির হাজার ব্যস্ত থাকলেও সচরাচর মেঘের কল কাটে না। এমনকি মুখ ফুটে বলেও না যে ব্যস্ত আছি। আজও তেমনটাই ঘটেছে। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য মোটামুটি ২ ঘন্টা হওয়ায় এখন ১১:৪৫ বাজায়। স্বাভাবিকভাবে রাতে ১:৫০ বেজে গেছে। রাত ১:৪৫ বেজে গেছে। মেঘ আপন মনে গল্প করছে, আর আবির মনোযোগী শ্রোতার মতো মেঘের সব গল্প শুনছে। প্রয়োজনে নিজেও অল্প স্বল্প গল্প করে উত্তর দিচ্ছে। রাত ঠিক ১২টা বাজতেই মেঘ মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো, আপনি আমার চঞ্চল হৃদয়ের এক টুকরো সিদ্ধি, পরিত্যক্ত সাপাত শঙ্কুরের মোহগ্রস্ত দিনলিপি, চরাঞ্চলে জন্মানো শরতের শুভ্রতার প্রতীক। ভোরের শিশির ভেজা ঘাসে শিউলি ফুলের বৈচিত্র্যময় ক্রমের মতন আপনার জন্মদিন অনুষঙ্গের উষ্ণতায় ছেয়ে যাক। আপনার সকল অপূর্ণ ইচ্ছে পূর্ণতা পাক। শুভ জন্মদিন। আবির একদম স্তব্ধ হয়ে গেছে। নিজের জন্মদিনের কথা মনেই ছিল না তার। মেঘের মায়াভরা কান্না জড়িত কণ্ঠ শুনে আবিরের দৃষ্টি ঘোলাটে হয়ে গেছে। মেঘ উবু হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেঘের কান্নার শব্দে আবিরের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। মাসখানেক মেঘের আচরণে বিন্দুমাত্র খারাপ লাগা প্রকাশ পায়নি। সারাক্ষণ উল্লাস আর খুনসুটিতেই মেতে থাকত। অপসন্ন হৃদয়ের ভাঁজে জমতে থাকা অজস্র অভিমানগুলো জাহির করতে একটা পুরুষ্ঠ বক্ষস্থল প্রয়োজন। মোহমায় জড়ানো একটা বিশ্বস্ত বুক। মেঘের কান্নার শব্দে দিশেহারা আবির শীতল কণ্ঠে শুধালো, এই স্প্যারো, এভাবে কাঁদছিস কেন? মেঘ বালিশে মুখ গুজে কান্নার আড়াল করার চেষ্টা করছে। আবিরের নেশাক্ত কণ্ঠের আবদার, ভিডিও কল দেই। মেঘ তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে ভেজা কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলল, না। আমার জন্মদিনে সামান্যতম আবদার করার অধিকার যদি আমার না থাকে, তাহলে এই জন্মদিনকে আমি সারা জীবনের জন্য ব্যান করব। মেঘ আস্তে করে বলল, ব্যান করতে হবে না, দিচ্ছি কল। আবির ঠোঁট কামড়ে মুচকি হাসল। মেঘ চোখ মুছতে মুছতে ভিডিও কল দিল। রুম অন্ধকার থাকায় স্পষ্ট দেখা গেল না। ফোনের ক্ষুদ্র আলোতে মেঘের ধবধবে ফর্সা মুখ, ঝলমল করা ভেজা চোখ আর লাল হয়ে থাকা নাকের ডগা স্পষ্ট দেখা যাচ্ছে। আবির নীরের দৃষ্টিতে তাকিয়ে আদর মাখা কণ্ঠে বলল, এবার বলুন আমার আবেদনময়ীর আবদার কি? আবিরের ছুরির ন্যায় সূক্ষ্ম নেত্রে চাহনিতে মেঘ ঘায়েল হয়ে যাচ্ছে। বুকের ভেতর তাণ্ডব চলছে, শ্বাস প্রশ্বাস এলোমেলো। মেঘের দুচোখ পানিতে টইটুম্বুর হয়ে আছে, কেবল অশ্রু গড়িয়ে পড়ার অপেক্ষা। বুক খুঁড়ে আসা কান্না গেলে মেঘ দুর্বল কণ্ঠে জানালো, আপনাকে আমার সামনে দেখতে চাই। আবির মুচকি হেসে বলল, তারপর? আপনি কবে আসবেন? আর কতদিন? আপনার কি একবারের জন্য আমার কথা মনে হয় না? কেন বুঝেন না আপনি? খুব মিস করছি আপনাকে। কঠিন ব্যস্ততায় খোলস বন্দি করে রাখা নিজের অনুভূতিগুলো দীর্ঘ নিঃশ্বাসের আড়ালে লুকিয়ে আবির কোমল কণ্ঠে বলল,
আমি অবুঝ নই মেঘ। মেঘ আকুল কণ্ঠে আবারও শুধালো, আসবেন কবে আপনি? সেটা আমার থেকে আপনার ভালো জানার কথা। আপনিই বলুন। আরো ১০০ দিন। আমি বোধহয় মরেই যাব। আবির অগ্নিদৃষ্টিতে তাকাতেই মেঘ ভয়ে চোখ নামিয়ে নিয়েছে। আবিরের রুমে আলো জ্বলছে। এয়ার কন্ডিশন অন থাকা সত্ত্বেও আবিরের শরীর ঘামছে। টেবিল থেকে একটা অপ্রয়োজনীয় কার্ড হাতে নিয়ে বাতাস করছে। মেঘ গভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখে। হাত দিয়ে বাতাস করার কারণে ফোন কিছুটা দূরে সরিয়েছে। মেঘের নজর নগ্ন লোমস্য বুকে পড়তেই লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। আবির রুমের ছাদের দিকে তাকিয়ে আনমনে কিছু ভাবছে। মেঘ পল্লব ঝাপটে আবারও তাকালো। এবার নজর পড়ে থুতনির নিচে থাকা একটা কালো তিলের দিকে। সেভ করার কারণে দাড়ির আড়ালে লুকিয়ে থাকা তিলটা আজ খুব বেশি ঝলমল করছে। মেঘ সেদিকে তাকিয়ে মুচকি হেসে ঘরে ডুবে গেছে। আবির নেশাক্ত কণ্ঠে ডাকলো, এই যে প্রলয়ঙ্কারী কতবার বলবো, এভাবে তাকালে কুছ কুছ হোতা হে তুম নেহি সামঝোগে। মেঘ লাজুক হেসে চোখ ঘুরাতেই চেঁচিয়ে উঠল, আপনার পেছনে কে? মেঘের চেঁচানোতে আবিরও লাফিয়ে উঠেছে। আশেপাশে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কোথায় কে? আমি দেখেছি, কে জানি চলে গেছে এখান থেকে। রুমে কেউ নেই, পর্দা নড়ছে, সম্ভবত এটাই চোখে পড়েছে। আপনি আমায় মিথ্যা কথা বলছেন? রুমে নিশ্চিত কেউ আছে। আপনি যে একদিন বলেছিলেন আপনার বউ আছে, সে কি আপনার রুমে? ওই ওই, একদম চুপ। কথায় কথায় চরিত্রে দাগ দিবি না বলে দিলাম। আমার চরিত্র বেলি ফুলের মতো সুগন্ধিময় আর পবিত্র। ক্যামেরা ঘুরাচ্ছি, নিজের চোখে দেখ। আবির ক্যামেরা ঘুরিয়ে সম্পূর্ণ রুম ঘুরিয়ে দেখেছে। সবশেষে মেঘ মলিন হেসে বলল, আচ্ছা মানছি। মনের ভেতরে শুধু সন্দেহ আর সন্দেহ। গরম পানি খেয়ে অবিশ্বাসের চারাগুলো মেরে অন্ততপক্ষে কিছু সংখ্যক বিশ্বাসের চারা রোপণ করিয়েন। হুম, ঘুম পাচ্ছে। ঘুমান। বেশ কিছুদিন কেটে গেছে। মেঘ আজ সকাল সকাল ভার্সিটিতে এসে বসে আছে। বন্যা আসতেই ছুটে গিয়ে খুশিতে গদগদ হয়ে একটা কিটক্যাট চকলেট ধরিয়ে দিল। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, এত খুশি কেন আজ? মেঘ একটা চকলেট ছিঁড়ে খাচ্ছে। মেঘের দেখা দেখি বন্যাও নিজের চকলেটটা খেতে শুরু করলো। মেঘ আর বন্যা পাশাপাশি হাঁটছে। মেঘ আচমকা বলে উঠল, শুক্রবারে ভাইয়ার জন্য বউ দেখতে যাব। সঙ্গে সঙ্গে বন্যার পা থেমে গেছে। গলায় চকলেট আটকে গেছে। নির্বাক চোখে চেয়ে আছে। মেঘ পেছন ঘুরে স্বাভাবিক কণ্ঠে বলল, ক্লাসে চল, মেয়ে দেখাচ্ছি। বন্যার চেহারায় বিষণ্ণতার ছাপ। অর্ধেক খাওয়া চকলেট পুনরায় মেঘকে ফেরত দিয়ে দিয়েছে। বেঞ্চে বসতেই মেঘ একটা মেয়ের ছবি বের করে দিয়েছে। বন্যা না তাকিয়ে চাপা স্বরে বলল, আমাকে দেখাচ্ছিস কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই দেখবি না? দরকার নেই। দেখ না। বন্যা এবার ছবির দিকে তাকালো। মেয়েটা দেখতে তানভীরের থেকে অনেক বেশি গোলুমোলু। গালে টুলও পড়ে। দেখতেও বেশ সুন্দরী। বন্যা ঢোক গিলে ছোট করে বলল, ভালো। শুধু ভালো? আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আজ আবির ভাইকে দেখাবো। ওনারও ঠিক পছন্দ হবে। বন্যা অন্যদিকে তাকিয়ে প্রশ্ন করল, তোর ভাইয়ের পছন্দ হয়েছে? ভাইয়া তো একদম পাগল হয়ে গেছে। আজ বললে আজই বিয়ে করে ফেলবে। তাছাড়া ছবিটাও ভাইয়াই দিয়েছে আমাকে। মেঘ মনে মনে বলল, আল্লাহ, মিথ্যা বলছি, মাফ করে দাও প্লিজ। বন্যা ভুরু কুঁচকে মেঘের দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে গলা খেকিয়ে দিয়ে বলল, ভালোই হলো, তুই তোর ভাবি পেয়ে গেছিস। হ্যাঁ, আগামী শুক্রবার দেখতে যাব। তারপর বিকেলে তোর সঙ্গে দেখা করব। ঠিক আছে? আমার সঙ্গে দেখা করতে হবে কেন? মেয়ে পছন্দ হয়েছে কিনা জানাতে হবে না? তার প্রয়োজন নেই। বিয়ে হলে নিশ্চয়ই শুনব। বন্যার গলা কাঁপছে। কথা বলতে পারছে না। মেঘ আর চোখে তাকিয়ে বন্যার হাবভাব দেখে উত্তেজিত কণ্ঠে বলল, তুই বস। আমি আবির ভাইয়ের সঙ্গে কথা বলে আসছি। বন্যার ব্যাগে মুখ গুজিয়ে বসে আছে। মেঘ ফোন নিয়ে বেরিয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর মিষ্টি মিনহাজদের সঙ্গে রুমে আসছে। বন্যা তখনও মুখ গুজে বসে আছে। মিষ্টি ডাকতেই বন্যা মুখ তুলে তাকালো। চোখ মুখ লাল হয়ে আছে। বন্যা বরাবরই আবেগ চাপা রাখে, আবেগ চেপে রাখে। তার রাগ অভিমানের বহিঃপ্রকাশও তেমন ঘটে না। কিন্তু আজ যেন বন্যা অন্য রূপে ভেসে উঠেছে। মিষ্টি মাঝখানে বসেছে, মেঘ আর বন্যা দুপাশে। বন্যার দৃষ্টি জানালার দিকে, এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। মেঘ মিষ্টিকে একটা করে ড্রেস দেখাচ্ছে। তানভীরের বিয়ে উপলক্ষে অনলাইনে লেহেঙ্গা শাড়ি পছন্দ করেছে। বন্যা সেসব না দেখলেও সবকিছু ঠিকই কানে যাচ্ছে। এক পর্যায়ে মিষ্টি বলল,
আবির ভাই না বড়? আবির ভাইয়ের বিয়ে রেখে তানভীর ভাই বিয়ে করবে? আবির ভাইয়ের বউ ফিক্সড, মানে আমি তো ফিক্সডই। এখন শুধু দেশে ফেরার অপেক্ষা। এর মধ্যে ভাইয়ের জন্য মেয়ে ঠিক করে রাখবো। প্রয়োজনে আংটি পরিয়ে রাখবো। তারপর ২ ভাই বোন একসঙ্গে বিয়ে করব। আমিও বাসাতে থাকবো। ভাইয়াও বাসায় থাকবে। শুধু নতুন ভাবির আগমন ঘটবে। মিষ্টি বন্যার দিকে তাকিয়ে বলল, তুই না বলেছিলি বন্যাকে ভাবি বানাবি? তখন মজা করে বলেছিলাম, কোথায় আমাদের ব্রিলিয়ান্ট বন্যা, কোথায় আমার বেপরোয়া ভণ্ড তানভীর ভাই? দুজনকে মানাবে নাকি? কিন্তু, কোনো কিন্তু না। বন্যার সামনে আবার এসব কথা বলছিস। তুই জানিস না বন্যার এসব শুনতে ভালো লাগে না? আমার ভাইকে বন্যা দু চোখে এক চোখেও সহ্য করতে পারে না। সেখানে আমার ভাইকে বিয়ে করার প্রশ্নই আসে না। চুপ কর। বন্যা নির্বাক চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ছিটে ফোটাও নেই। সিরিয়াস মুডে কথাগুলো বলছে। বন্যার অন্তর জ্বলছে। চোখ রক্তাভ হয়ে আছে। টলমল করছে চোখ। যেকোনো মুহূর্তে বাঁধভাঙা কান্না শুরু হবে। বন্যা দাঁড়িয়ে আস্তে করে বলল, সাইড দে। কোথাও যাবি? ওয়াশরুমে। ক্লাস শেষে বেরিয়ে আসতে তানভীরের সঙ্গে দেখা। মেঘি মেসেজ করে আসতে বলেছে। ইদানিং অফিসে যাওয়ার কারণে তানভীরের ড্রেস আপও বেশ পরিবর্তন এসেছে। আজ একটা চেক শার্ট ইন করে পরেছে, চোখে সানগ্লাস, হাতে বন্যার দেওয়া সেই ঘড়িটা। বন্যা এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। আজ সালাম পর্যন্ত দিচ্ছে না। কাছাকাছি আসতে তানভীর সালাম দিল। বন্যা উত্তর দিচ্ছে না দেখে তানভীরই সালামের উত্তর দিল। তানভীর বন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, কেমন আছো? বন্যা নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেঘ নিজের ব্যাগটা গাড়িতে রেখে আহ্লাদী কণ্ঠে বলল, ভাইয়া, আমি ওদের সঙ্গে একটু কথা বলে আসি, তোমরা দাঁড়াও। মেঘ দ্রুত সরে গেছে। তানভীর এক দৃষ্টিতে বন্যাকে দেখছে। বন্যার উত্তর না পেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করল, তোমার কি কানে সমস্যা? কথা শুনো না? বন্যা চোখ তুলে তাকাতেই তানভীরের বুকের ভেতরটা স্যাঁত করে উঠেছে। বন্যার ফ্যাকাশে চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? না, ঠিক আছি। তোমাকে দেখে একদম ঠিক লাগছে না। ডাক্তার দেখিয়েছো? আমি চলে যাচ্ছি, মেঘকে বলে দিয়েন। বন্যা পা বাড়াতে তানভীর বন্যার বাহু চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, এক পা বাড়ালে এর ফলাফল খুব খারাপ হবে। মেঘকে আসতে দেখে তানভীর হাত ছেড়ে রাগী স্বরে বলল, চুপচাপ গাড়িতে বসো। মেঘ এসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া, বন্যাকে মকলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত নামিয়ে দিও প্লিজ। তানভীর আর বন্যা দুজনে অগ্নিদৃষ্টিতে তাকালো। মেঘ ফিক করে হেসে বলল, সরি, মোখলেস দুলাভাই না, মোখলেস দাদা। তানভীর আবারও বলল, বন্যা গাড়িতে বসো। মেঘও বলল, তাড়াতাড়ি আয়। তানভীর গাড়ি চালাচ্ছে। মেঘ বন্যাকে এক এক করে জামা দেখাচ্ছে। শুক্রবারে কি পরবে সেসব ভেবে মেঘ ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যা না পারতেও মেঘ এসব পাগলামি সহ্য করছে। তানভীর গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মিররে বন্যাকে দেখছে। কিছু দূর যেতে মেঘ বলল, ভাই, আমাকে দুটা ড্রেস কিনে দিবা? দেব নে। দিবে নে না, আজই দিতে হবে। আজই? হ্যাঁ। তোমাকে না বলেছিলাম শুক্রবারে পরার জন্য ড্রেস লাগবে? আজ বন্যাও সাথে আছে, পছন্দ করতে সমস্যা হবে না। তানভীর ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোমার শরীর ঠিক আছে? শপিংয়ে যেতে পারবে? বন্যা উত্তর দেওয়ার আগেই মেঘ বলল, কেন যেতে পারবে না? আমি বলছি মানে যেতেই হবে। তুমি মনোযোগ দিয়ে গাড়ি চালাও। আব্বুর ২ ডায়মন্ড গাড়িতে বসা। কিছু যদি হয় তাহলে আব্বু তোমার হাড্ডি মাংস আলাদা করে ফেলবে। সামনে তাকাও। দুটা শোরুম ঘুরে মেঘের জন্য দুটা ড্রেস নিয়েছে আর মিমের জন্য একটা। তানভীরের এক পরিচিত ভাইয়ের ক্লিনিক থেকে বন্যার প্রেশার, হিমোগ্লোবিন টেস্ট করে বন্যাকে বাসা পর্যন্ত নিয়ে গেছে। মেঘ বারবার বলেছিল মোকলেস দাদার দোকানের সামনে নামিয়ে দিতে, কিন্তু তানভীর সোজা বাসার সামনে পর্যন্ত নিয়ে গেছে। যাওয়ার সময় মেঘ জোর করে একটা ড্রেস বন্যাকে দিয়ে শুক্রবারে পরার জন্য বলেছে। বন্যা নিতে না চাইলেও তানভীর আর মেঘের জোরাজোরিতে বাধ্য হয়ে নিয়েছে। বন্যা বাসায় ঢোকা পর্যন্ত অপেক্ষা করে তারপরে মেঘকে নিয়ে তানভীর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেতে যেতে তানভীর প্রশ্ন করল, তোর বেস্টুরাজ কি হয়েছে? উল্টাপাল্টা আচরণ করছিল কেন? টিকটিকি খামসি মেরেছে, এজন্য মাথা ঠিক নেই। টিকটিকি খামসি দেয়? মেঘ ভুরু কুঁচকে উত্তর দিল, আরে বাবা, স্বপ্নে দিয়েছে। স্বপ্নে সব সম্ভব, বুঝছো? ভাইয়া ঠিকই বলে। এক তার ছিঁড়া তুই, আরেক তার ছিঁড়া তোর বান্ধবী। তোদের যন্ত্রণায় আমি পাগল হয়ে যাচ্ছি। পাবনা যাবা? মরতে? না, ঘুরতে।
তানভীর চোখ রাঙাতেই মেঘ দাঁত বের করে হাসল। আজ শুক্রবার সকাল থেকে মেঘ একাই বাড়িঘর মাতিয়ে রেখেছে। এই ফেসিয়াল করছে, এই চোখে শশা লাগিয়ে বসে আছে, চুলের যত্ন নিচ্ছে। তানভীর ঘন্টাখানিক সোফায় বসে মেঘের কর্মকাণ্ড দেখেছে। এক পর্যায়ে মিমকেও টেনে নিয়ে আসছে। দুজন ফিসফিস করে কথা বলছে আর রূপচর্চা করছে। তানভীর অনেকক্ষণ খেয়াল করে হঠাৎ জিজ্ঞেস করলো, এত সাজুগুজু করার কারণ কি? কোথাও যাবি তোরা? ঘুরতে। একা যাওয়া যাবে না, যেখানেই যাস আমি নিয়ে যাব। মেঘ আঁতকে উঠে বলল, আজকে অন্ততপক্ষে তোমাকে নিতে পারবো না। তাহলে আমি অনুমতিও দিতে পারবো না। আব্বুকে বলে অনুমতি নিও, আমি ডিরেক্ট ভেটে দেব। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলল, আজ যেতে না দিলে তুমিই পস্তাবে। আর কিছু বলবো না আমি। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি না ততটাও ভালো নাই। আমার নাক দিয়ে এমনিতেই ঝপঝপ করে পানি পড়ছে। কি যে করি? আর এত ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে কিছু করাও যাচ্ছে না, কিছু হওয়াও যাচ্ছে না। গলা ব্যথা, ঠান্ডা, কথা বলতে কষ্ট হচ্ছে। যাই হোক, তোমরা হয়তো মনে করছো এই ভিডিওটা এত বড় কেন? আসলে এটা যদিও আমি বলছি যে একটা মানে এটা কত নাম্বার? এটা ৬৮ নাম্বার। কিন্তু এখানে ৬৮ ১ এবং ৬৮ ২ আছে। ওইজন্য ভিডিওটা ৫০ মিনিটের হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখনো যদি আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।